অনেকদিন হলো খাওয়া হয় না। কাকাকে দেখলাম ছলছল চোখে বলল, না বাজার শেষ হয়ে গেছে। কিছু শব্দে পিছনে তাকাতে দেখি ইভা দাঁড়িয়েছে। আল্লাহকে বললাম, আল্লাহ আর কত লজ্জা দিবা, তোমার পছন্দের কি আমি একাই যে এত কষ্ট দাও আমাকে? ইভা আমার দিকে তাকিয়ে পানি নিয়ে চলে গেল। আমি আর মাছটা খেতে পারলাম না কাটার জন্য, ডাল দিয়ে খেয়ে চলে আসলাম। কিছুদিন পরের কথা, একটা চাকরি হলো আমার, খুব বেশি বেতন না, তারপরেও চলবে আমার। এমন একটা অবস্থা যে সিগারেট না খেলে ঘুম আসে না। অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে যখন পানি খেতে সামনের রুমে গেলাম, শুনতে পেলাম ভাইয়া ভাবিকে আমার থেকে সাবধান করছে, আমার চরিত্র নাকি ভালো না, আরো রোজাকে নিয়ে সব কাহিনী সব বলছে। আর থাকতে পারছি না, চলে আসলাম নিজের রুমের মধ্যে, একটা সিগারেট ধরালাম। কি থেকে কি হলো জীবনটা! রোজা নামক কাল নাগিনীর জন্য ধ্বংস হলো আমার জীবনটা। ভাইয়ের প্রত্যেকটা কথা আমার কলেজে আঘাত করছে, ইচ্ছে করছিল মাটির মধ্যে ঢুকে যাই। আমার জীবনটাই বা এমন কেন? সবাই তো কত সুখে আছে, মজা মাস্তি করে কাটায়, আমি পারি না কেন? চুপচাপ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, বাসায় তেমন থাকাও পারে না। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, সব ভুলে যাব, নতুন করে শুরু করব। অফিসে বসে কাজ করছিলাম, মাথাটা খুব ব্যথা করছে আর বুকেও। হঠাৎ চোখে অন্ধকার দেখে অজ্ঞান হয়ে গেলাম, আর কিছু মনে নেই। যখন জ্ঞান পেল তখন হাসপাতালে আবিষ্কার করলাম নিজেকে। ডাক্তার বলল কিছু টেস্ট করতে হবে। আমি বেড থেকে উঠলাম, খুবই দুর্বল লাগছে, তবু উঠে গিয়ে টেস্টগুলো করালাম। বসেছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রিপোর্ট দেখছে, আমার দিকে মুখ কালো করে তাকাচ্ছিল। আমি তার মুখ দেখে কিছু আন্দাজ করতে পারছিলাম না। ডাক্তার যখন বলল, দেখুন, আপনাকে সরাসরি বলি, কারণ আপনি একা আছেন তাই বলছি। আপনার ব্রেন ক্যান্সার হয়েছে এবং আপনি একদম লাস্ট স্টেজে আছেন। অপারেশন করলে বাঁচার সম্ভাবনা 15%, আর আপনি সম্ভবত 1 মাসের বেশি বাঁচবেন না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তারকে বললাম, এটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না, যেমনটা হয়েছে আমার সাথে। লাস্ট স্টেজে কেন? আপনার লক্ষণগুলো স্বাভাবিক, তাই টের পাননি। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনার হাতে সময় খুবই কম। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সেট থেকে ওঠার চেষ্টা করলাম, কোনো শক্তি পাচ্ছিলাম না। সকল কাকতালীয় ঘটনাগুলো বারবার আমার সাথেই কেন ঘটে? ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে হাঁটছি উদ্দেশ্যহীনভাবে। কেন জানি এখন বাঁচতে ইচ্ছা করে, খুব নতুন করে আবার শুরু করার ইচ্ছা করে। যদি সুযোগ পেতাম তাহলে কাউকে মনে রাখতাম না। রাতে ঘুম আসছে না, হয়তো চিরজনমের ঘুম সামনে আসছে, সেজন্য বেলকনিতে গেলাম, সিগারেট ধরালাম আবারও। যদি এটাই আমার প্রাণনাশকারী, তবু এটা আমার একাকিত্বের সাথী ছিল। সিগারেট একটা টান দিয়ে ধোঁয়াটা আকাশের দিকে চললাম। ধোঁয়ার মধ্যে দেখলাম সেই তারাটা আজও একা একাই ঝলঝল করছে। আজ খুব আম্মুর কোলে মাথা রাখতে ইচ্ছে করছে, আর তাহলেই আমার ঘুম আসতো। ঝিঝি পোকার ডাকগুলো আজ খুব বিরক্তকর লাগছে, কিন্তু কিছুদিন আগের মন দিয়ে শুনতাম। রুমে চলে আসলাম, টেবিলে বসলাম, কিছু লিখবো। শক্তি থাকাকালীন কিছু লিখে চাই। প্রথমে লিখলাম আম্মু আব্বুকে। প্রিয় আব্বু, আব্বু রাগ করো না, তোমাকে বাবা বলে ডাকছে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিও। আম্মু আব্বু, তোমরা যখন এগুলো পড়বে তখন হয়তো চলে যাবো না ফেরার দেশে, ফিরবো না কোনোদিন। তোমার অবহেলার মাঝেই চলে যাচ্ছি আমার সৃষ্টিকর্তার কাছে। জানো আব্বু, সেদিনই সে অপরাধটা না আমি করিনি, রোজা ফাঁসিয়েছে আমাকে। তোমার মারে শরীরে ক্ষত হলেও তোমাদের আচরণে আমার মনে বেশি ক্ষত হয়েছে। তোমরা তোমাদের ছেলেকে বিশ্বাস করতে পারলে না। একটু দুষ্টই তো ছিলাম আমি, কিন্তু চরিত্রহীন না আব্বু। তুমি যখন বলেছিলে তুমি আমার সাথে এক টেবিলে খাবে না, সেদিন খুব কেঁদেছিলাম, কষ্ট পেয়েছিলাম আব্বু। যেন কতটা দিন লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাদের। আমার চেহারাটাও খালি পড়ে থাকতো, ইচ্ছে করতো তোমাদের পাশে বসে খাই আমিও। ছোটবেলায় যেমন খাইয়ে দিতে ঠিক তেমন করেই খাইয়ে দিবে, কিন্তু সামনে যাবার সাহস পাইনি। তবে একটা শিক্ষা আমি পেয়েছি, তুমি যখন আগে টাকা দিতে আমার কোনো বন্ধুর অভাব ছিল না, কিন্তু যখন নিজে টিউশন করে টাকা ইনকাম করতাম তাও কম, তখন আমার কোনো বন্ধু ছিল না, কারণ তারা ছিল দুধের মাছি। আব্বু, ক্ষমা করে দিও আমাকে যে তোমার সুসন্তান হতে পারলাম না। দাফন করার আগে ছোট্ট একটা জমা দিয়ে এই অবাকার কপালে। ভালো থেকো, আর ভাইকে দেখে রেখো। এটি তোমাদের অবহেলার বন্যা। আম্মুকে কিছু লিখতে পারলাম না, শুধু একটু কথাই বললাম, যখন তোমরা এই চিরকুটটা পাবে তখন হয়তো দেখতে পাবো না তোমাকে, আমাকেও জীবিত পাবে না, কারণ আমার যে ব্রেন ক্যান্সার খেলে নিল অবহেলায় আমাকে। জানো, যেদিন আব্বু আমাকে মেরেছিল সেদিন আমি আম্মু আম্মু বলে চিৎকার করেছিলাম। ভেবেছিলাম তুমি আসবে বাঁচাতে, কিন্তু আমার ধারণা মিথ্যা প্রমাণ করে তুমি আসোনি। আম্মু, তুমি না বলতে আমি আর ভাইয়া তোমার 2টা কলিজা,
তাহলে তোমার সামনে তোমার কলেজাকে কিভাবে মারলো আব্বু? তোমরা যখন ভালো ভালো খাবার খেতে আমারও খুব ইচ্ছে করতে খেতে, কিন্তু আমি পেতাম না। আমি ভাবতাম তুমি লুকিয়ে নিয়ে আসবে আমার জন্য, তাও আনোনি আম্মু। তুমি যখন ভাইকে খাইয়ে দিতে না, আমি দূর থেকে দেখে খাতাম। আমার ইচ্ছে করতো খেতে, কিন্তু ভয়ে বলতে পারিনি। আম্মু তুমি না বলতে আমি তোমার বেশি আদরে, আমি না খেলে তোমার গলা দিয়ে খাবার নামে না। তাহলে কিভাবে পারলে এতগুলো দিন আমাকে রেখে খেতে? কতটা একা হলে মানুষ আকাশে তারা দেখে রাত কাটে বলতে পারো? আম্মু ঠিক ততটা একা ছিলাম। তোমরা সবাই যখন কথা বলা বন্ধ করে দিলে, তখন মরে যেতে ইচ্ছে করছিল। এর থেকে হয়তো সেদিন আব্বু মেরে ফেললেও কষ্ট কম হতো। তোমরা আমাকে বাঁচিয়ে রেখে প্রতিদিন মেরেছ। দোয়া করো আম্মু, তোমার এই ছেলেটা বড় পরে যেন ভালো থাকে। তোমাদের সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তোমরা বলো না। একবারই অনেকবার চেষ্টা করার পরও তোমরা বলোনি। আম্মু তোমরা বুঝবে সবই, তবে বেলা শেষে তোমার কলেজেটার জন্য দোয়া করো যেন আল্লাহর কাছে ভালো থাকতে পারে। আমার খুব বাঁচতে ইচ্ছে করে তোমাদের সাথে। কি চাই বলো, অল্প বয়সে মরতে। কত রঙিন স্বপ্ন নিয়ে চলছিলাম, দুর্বার গতিতে এক নিমিষে সব শেষ হয়ে গেল। ভাইয়াকে ভালোবাসো, কারণ আমি তো আর নেই। ভালো থেকো আম্মু। এই যে তোমাদের অবাকা ছেলেটি। অন্যদিকে রোজার বিয়ে ঠিক হয়েছে। সে ছেলেটাও আমার অফিসে চাকরি করত। সে যখন আমার ছবি দেখে বলল এই ছেলেটা ব্রেন ক্যান্সার, রোজা প্রথমে বিশ্বাস না করলেও পরে করেছে। সেখান থেকে আসার পর যখন আব্বু আমাকে বলল আমার করুণ পরিণতির কথা, তখন প্রথমে তারা খুশি হয়। আর রোজা যখন সত্যটা বলে, রোজাকে জ্বর মারে। তার বাবা তার সকলেই আসে। পরের দিন খুব সকালে নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে। যখন খুব সকালে ঘুম থেকে জেগে যাই, তখন টের পেলাম জোরে জোরে কথা হচ্ছে। বাবা খুব রেগে যাচ্ছে কারো উপর। কণ্ঠ শুনে বুঝলাম রোজারা আসছে। আমার মাথায় খুব পেন হচ্ছিল, যা সহ্য করার মতো না। আপসে আপসে দেখছি সব, চোখে পানি এসেছে। ঠাস করে চর মারার শব্দ শুনলাম অস্পষ্টভাবে। একটু হাসি দিলাম আর ভাবলাম যে বাবা এবার সঠিক অপরাধীকে শাস্তি দিল, তবে দেরি করে ফেলল খুব। হাত পা অসাড় হয়ে আসছে, শ্বাস করতে কষ্ট হচ্ছে। শুনতে পেলাম তারা সবাই দৌড়ে আসছে। আমার রুমে দরজা খোলা শব্দে তাকালাম। কোনো রকমে দেখলাম আমার আম্মু আব্বু দাঁড়িয়ে আছে, চোখে জল। দৌড়ে আসলো আমার কাছে, এসে চিৎকার করে ডাকলো আমাকে। শুনছি, তবে বলতে পারছি না। কথা আসছে না ভিতর থেকে। চেষ্টা করছি, কিন্তু পারছি না। বুকটা ফেটে কান্না বেরিয়ে আসছে। তারা মাপ চাইছে, কিন্তু বলতে পারছি না যে আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। ভাবছি তখন আমি কথা বলতে চাইছিলাম, তোমরা বলনি। আর আজ তোমরা বলছো, কিন্তু আমি বলতে চেয়েও পারছি না। সবই বুঝতে পারলে, তবে বেলা শেষে সবার দিকে একবার চোখ ঘুরে তাকালাম। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার আগে মুচকে এসে ভাবলাম পৃথিবীতে বেঈমান প্রতারকগুলোই বেশি সুখী হয়। হঠাৎ জোরে একটা চিৎকার মেরে ঘুম থেকে উঠে গেলাম। তার মানে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম? পুরো শরীর ঘামে ভিজে একাকার। আফসোস, চিৎকার শুনে একটা ব্যক্তি আসলো না। ভেবেছিলাম মিথ্যা অপবাদটা মুছে গেছে। এখন থেকে তাও স্বপ্ন দেখলাম। আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় গিয়ে বসলাম। সিগারেট টানছি, এমন সময় চোখ গেল সামনের বাসাটার দিকে। আমার রুম বরাবর ঠিক সামনের রুমে একটা মেয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি তাকাতে মেয়েটি তাড়াহুড়ো করে চলে গেল। আমি আবার সিগারেট খাওয়া মন দিলাম। কিছুক্ষণ পর ওই বাসাটার দিকে তাকাতে দেখি ওই মেয়েটা আবার এসে লুকে লুকে আমাকে দেখছে। আমি আবার তাকাতে মেয়েটি আবার তাড়াহুড়ো করে চলে গেল। আর কিছু না ভেবে ঘরে এসে শুয়ে পড়লাম। আগামীকাল আবার অফিস আছে, তাই সকাল সকাল উঠতে হবে। যেভাবে সেই কাজ। খুব ভোরে ঘুম ভাঙলো। উঠে বারান্দায় যেতে দেখি একটা হলদে কাগজ পড়ে আছে, পাথর দিয়ে মোড়ানো। মনে হয় কেউ পাথর মেরে বারান্দায় মেরেছে। কাগজটা খুলতে চোখ কপাল উঠে গেছে, কারণ কাগজে লেখা ছিল, এই যে মিস্টার, এখন থেকে রাতে সিগারেট খাবেন না, আর প্রতিদিন রাতে বারান্দায় এসে দাঁড়াবেন। আমি আপনাকে দেখব, আর যদি দেখি সিগারেট খেতে দেখি, তাহলে কিন্তু